সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের ৩৬ নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। পাহাড়ি কুয়াশার এক নিজস্ব স্মৃতিশক্তি আছে। সে ভোলেনি ১৯৫১ সেই রক্ত ভেজা রাত। সে ভোলেনি সেই ছোট্ট মেয়েটির আর্তনাদ। আর সে ভোলেনি সেই সাহেবের চুরুটের গন্ধ, যা আজও বাতাসের গায়ে লেগে থাকে। যখনই কোনো নতুন আগন্তুক সেই অভিশপ্ত বাংলোর চৌকাঠ পেরোয়, তখনই সে বুঝতে পারে ১২ বছর আগের সেই হাড় কাঁপানো শীত। আমি, আমার স্ত্রী অবন্তিকা আর আমাদের ১০ বছরের মেয়ে তিতলি ফিরছিলাম দার্জিলিং থেকে। শিলিগুড়ি নামার পথে আচমকা পাহাড়ের ধস, তারপর সব কিছু ওলট পালট করে দিল। ঘড়িতে বিকেল ৪টে, কিন্তু পাহাড়ের খাঁজে খাঁজে তখন থেকেই অন্ধকার ঘনিয়ে আসছে। আমাদের ড্রাইভার মঙ্গল থাপা কাঁপা কাঁপা গলায় জানালো, সাব, আগে রাস্তা বন্ধ, আজ রাতটা পাহাড় ছাড়বে না আমাদের। অগত্যা গাড়ি ঘুরিয়ে আমরা আশ্রয় নিলাম মকাই বাড়ির নির্জন এক চা বাগানের ডাক বাংলোয়। বাংলোটা যেন এক প্রাচীন কঙ্কাল। শ্যাওলা ধরা লাল টালির ছাদ, ধোঁয়া ওঠা চিমনি, আর চারপাশ ঘিরে যেন গভীর নিস্তব্ধতা। সেই বাংলোর কেয়ারটেকার হরিনাথ বাবু। লোকটার চোখের মণি দুটো স্থির, যেন কোনো পাথরের মূর্তি। ঘরে ঢুকে তিতলি হঠাৎ করে খুব শান্ত হয়ে গেল। ও জানালার ধারে দাঁড়িয়ে বাইরের বাগানের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে কি যেন দেখে যাচ্ছে। বাংলার পেছনে একটা ছোট্ট বাগান, তার মাঝখানে একটা ভাঙা পাথরের ফোয়ারা, যেন কোনো কান্নার উৎস। তার পাশেই ৩টে প্রাচীন সমাধি, লতা পাতায় ঢাকা, পাথরের গায়ে খোদাই করা নামগুলো কোনো মতে পড়া গেল। সেখানে লেখা ছিল চার্লস স্টুয়ার্ট, মেরি অ্যান এবং রেবেকা স্টুয়ার্ট। মৃত্যুশালগুলো দেখে বুকটা কেঁপে উঠল। ১৯৫৯ থেকে ১৯৬০, মাত্র ১ বছরের ব্যবধানে একটা আস্ত পরিবার শেষ হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, রেবেকার কবরের মৃত্যুর সাল নেই। সেখানে শুধু লেখা ইন লাভিং মেমোরি। সেদিন রাতে ডিনার শেষে হরিনাথবাবু আগুনের সামনে বসে নিচু স্বরে শোনালেন সেই হাড় হিম করা গল্প। সাহেব চার্লস স্টুয়ার্ট ছিলেন এই বাগানের ম্যানেজার। তার প্রাণ ছিল মেয়ে রেবেকা। একদিন বিকেলে রেবেকা ঘোড়ায় চেপে চা বাগানের গভীরে গেল, কিন্তু ফিরল শুধু তার ঘোড়াটা।
রেবেকাকে আর কোনোদিন পাওয়াই যায়নি। শোকে পাথর হয়ে মেরি অ্যান মারা গেলেন মাস কয়েকের মাথায়। আর সাহেব, তিনি পাগল হয়ে গেলেন। প্রতি রাতে বারান্দায় বসে একা একা মদ খেতেন আর শূন্যের দিকে তাকিয়ে কথা বলতেন। অবশেষে একদিন নিজের পিস্তলের নলে নিজের শেষ খুঁজে নিলেন তিনি। রাত তখন গভীর, বাইরে ঝিরঝিরে বৃষ্টির শব্দ। আচমকা আমার ঘুম ভেঙে গেল। একটা তীব্র ভ্যাপসা গন্ধ, সিগারেট নয়, কড়া দামি চুরুটের গন্ধ নাকে আসছে। আমি উঠে বসলাম। পাশের বিছানায় অবন্তিকা ঘুমোচ্ছে, কিন্তু তিতলির বিছানা ফাঁকা। আতঙ্কে শরীর ঠান্ডা হয়ে এলো। ঘুম চোখে টলতে টলতে বারান্দায় বেরিয়ে এলাম। বাইরের কুয়াশা ঢাকা জ্যোৎস্নায় অদ্ভুত এক দৃশ্য দেখলাম। সেই ভাঙা ফোয়ারার পাশে তিতলি বসে আছে। ও একা নয়, ওর পাশে বসে আছে ধপধপে সাদা ফ্রক পরা একটা ছোট্ট মেয়ে। তিতলি হাত নড়িয়ে কারুর সাথে কথা বলছে, হাসছে, অথচ কেউ সেখানে নেই। পেছন থেকে একটা ভারী নিঃশ্বাসের শব্দ পেলাম। আমি হিম হয়ে গেলাম। ঘাড় ঘোরাতেই দেখলাম বারান্দার কোণে ইজি চেয়ারে বসে আছেন এক দীর্ঘকায় সাহেব। পরনে সাহেবী পোশাক, হাতে জ্বলন্ত চুরুট আর সামনে মদের বোতল। সাহেবের গায়ের চামড়া ফ্যাকাশে নীল, চোখ দুটো রক্তবর্ণ। তিনি আমার দিকে তাকিয়ে ধীর গলায় ইংরাজিতে বললেন, ডোন্ট ডিস্টার্ব দেম, লেট দেম প্লে, মাই রেবেকা ইজ ভেরি লোনলি। চুরুটের ধোঁয়ায় আমার চারপাশ ঝাপসা হয়ে এলো। চোখের মনি উল্টে গিয়ে আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। সকালে যখন জ্ঞান ফিরল আমার, আমি বারান্দার মেঝেতে শুয়ে। হরিনাথবাবু আমাকে জাগিয়ে তুললেন। আমি দৌড়ে ঘরে গেলাম। দেখলাম তিতলি অঘোরে ঘুমোচ্ছে। ভাবলাম হয়তো পাহাড়ের নেশায় স্বপ্ন দেখেছি। দ্রুত মালপত্র নিয়ে আমরা রওনা হলাম। বিদায় বেলায় হরিনাথবাবু তিতলির দিকে একবার তাকিয়ে অদ্ভুত হাসলেন। বললেন, সাব, খুকিকে সাবধানে রাখবেন, কেউ যেন ওর পিছু না নেয়। শিলিগুড়ি পৌঁছানোর আগে গাড়িতে অবন্তিকা হঠাৎ অদ্ভুত এক কাণ্ড করল। ও আমার জ্যাকেটের কলার শুঁকে আটকে উঠল। ও আমাকে বলল, তুমি কি আবার লুকিয়ে চুরুট খাওয়া ধরলে? তোমার গায়ে এমন কড়া চুরুটের গন্ধ কেন? অবন্তিকার কথা শুনে আমি আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলাম। সত্যি আমার জ্যাকেটের কাঁধে একটা সাদাটে ছায়ের দাগ, ঠিক যেমনটা দামি চুরুট থেকে পড়ে। আর পেছনের সিটে বসা তিতলি তখন গুনগুন করে একটা অচেনা ইংরেজিতে গান গাইছিল।
যা ও আগে কোনোদিন শেখেইনি। পাহাড় থেকে আমরা নেমে এসেছি ঠিকই, কিন্তু সেই চুরুটের গন্ধ আর তিতলির সেই অচেনা গান আজও আমাদের ড্রয়িং রুমে মাঝরাতে ফিরে ফিরে আসে। চার্লস সাহেব সম্ভবত তার মেয়ের জন্য এক নতুন খেলার সাথী খুঁজে পেয়েছেন। শুনছিলেন ভৌতিক আসরের ৩৬ নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।